বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। এ দেশটি দুইবার স্বাধীনতার মুখ দেখেছে, কিন্তু দুইবারের স্বাধীনতার সত্যিকার অর্থে বাংলাদেশের জনগণ স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি। বিশেষ করে 72 সালের 10ই জানুয়ারি থেকে শুরু করে 24 সালের 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের মানুষ দফায় দফায় ফ্যাসিবাদী শাসনের জাতাকলে পিষ্ট হয়েছে। কখনো তার চাপ একটু বেশি ছিল, কখনো কম ছিল। সত্যিকার অর্থে একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে প্রিয় দেশের যে সমস্ত মৌলিক নাগরিক অধিকার নিশ্চিত হওয়ার কথা ছিল তা হয়নি, বরঞ্চ দুর্নীতি আর দুঃশাসন এই জাতিকে পথহারা, একেবারেই সর্বহারা জাতিতে পরিণত করেছে। 15.5 বছর একটানা মানুষের উপরে যারা শাসনের নামে জগদ্দল পাথর চাপা দিয়ে রেখেছিলেন, তারা আমাদেরকে বলতেন মাঝে মধ্যে যে আমরা বাংলাদেশকে সিঙ্গাপুর আর কানাডা বানাবো। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। তারা বলেছিলেন সিঙ্গাপুর আর কানাডা বানাবো। বাংলাদেশ কি সিঙ্গাপুর হয়েছে? কানাডা হয়েছে? তবে তারা ঠিকই কানাডা এবং সিঙ্গাপুর বানিয়েছে। কিভাবে জানেন? বাংলাদেশের টাকাগুলা লুণ্ঠন করে, ব্যাংকগুলা খালি করে, ডাকাতি করে, দেশের টাকা বিদেশে পাচার করে সিঙ্গাপুরে তারা বড় বড় ব্যবসা বাণিজ্যের আসর করে বসেছে। কানাডার টরেন্টোতে বিশাল একটা জায়গায় শুধু ওই পালিয়ে যাওয়া ওই সমস্ত লুটেরা বাংলাদেশিদের পরিবার বসবাস করে। তারা বাংলাদেশে থাকতো, এখান থেকে অর্থ লুণ্ঠন করে ওখানে পাঠিয়ে দিত। যেহেতু তাদের বেগমরা ওখানে থাকে, সেই কারণে ওইটাকে বলা হয় বেগম পাড়া। তাহলে তারা যে সিঙ্গাপুর এবং কানাডার গল্প শোনাচ্ছিল, এইটা 18 কোটি মানুষের জন্য নয়, এটা ছিল তাদের নির্দিষ্ট কিছু লোকের জন্য। কি হলো? করলেন তো ভাই লুটপাট, কিন্তু শান্তিতে তো এখন থাকতে পারছে না। কারো কারো অবস্থা এখন জঙ্গলও তাদেরকে ঢাকা দিয়ে রাখতে পারে না। কোথায় পালাবেন, কোথায় লুকাবেন, সব সময় একটা মানসিক পেরেশানি এবং যন্ত্রণার মধ্যে আছেন। কি দরকার ছিল? জনগণের সেবক হওয়ার কথা বলে জনগণের মালিক হয়ে গেলেন, আর তারপরে জনগণের সম্পদ লুটপাট করে আজকে এই মহা বিপদে পড়ে গেলেন। এমনকি সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের একজন জাজ, আমি নাম বলছি না তার, ওই সুপ্রিম কোর্টের প্রতি সম্মান থাকার কারণে তিনিও এইরকম লাভ দিতেন। শেষ পর্যন্ত তিনিও দেশ ছেড়ে পালাতে গিয়ে জঙ্গলের মধ্যে কলা পাতায় ঘুমিয়েছিলেন। কোন সম্মান আপনারা পাননি, পাবেন না, কারণ আপনারা মানুষকে অপমান করেছেন, আপনারা আলেম ওলামা খুন করেছেন, দেশপ্রেমিক নেতৃবৃন্দকে খুন করেছেন, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছেন, দর্শনের সেঞ্চুরি পালন করেছেন। একটা মার্কায় ভোট দেওয়ার কারণে দিনে দুপুরে আপনারা আমাদের একজন মাকে ছিন্ন ভিন্ন করেছেন। আপনাদের হাতে এদেশের মা বোনদের ইজ্জত মোটেই সংরক্ষিত ছিল না, নিরাপদ ছিল না। কিন্তু শাসন ব্যবস্থার তোপে মাথায় একজন নারী বসা ছিলেন, তাকে তারা নাম দিয়েছিল মাদার অফ হিউম্যানিটি। আসলে তিনি মাদার অফ হিউম্যানিটি ছিলেন না, তিনি ছিলেন মাদার অফ ক্রুয়েলিটি। সেটাই তিনি কায়েম করেছিলেন। গেল সেই চাপড়া, তাদের তো একটা পরিণতি বাংলাদেশ দেখলো, জনগণ দেখলো। 5 আগস্ট আমাদের গর্বের সন্তানদের বুক চিটিয়ে যুদ্ধ করার ফলে গোটা জাতি তাদের পাশে দাঁড়িয়েছিল বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই জাতিকে নাজাত দিলেন।
আমি আজকের এই মঞ্চে দাঁড়িয়ে 24-এ সকল শহীদকে বিশেষভাবে স্মরণ করছি, অন্তরের অন্তঃস্থল থেকে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া লোকগুলোকে আল্লাহ তাআলা শহীদ হিসাবে কবুল করুন। 2009 সালের 25 এবং 26-এ ফেব্রুয়ারি পিলখানার হত্যাকাণ্ড থেকে শুরু করে 24-এর 5ই আগস্ট পর্যন্ত ফ্যাসিবাদী শাসক গোষ্ঠীর হাতে যারাই নিহত হয়েছেন, আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। অসংখ্য মানুষ আহত পঙ্গু হয়েছেন, অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ দফায় দফায় জেলে গিয়েছেন। আর আমাদেরকে তো আমাদের অনেক কিছুই শেষ করে দেওয়া হয়েছিল। নির্বাচন কমিশনে আমাদের নিবন্ধন গায়ের জোরে বেআইনিভাবে বাতিল করা হয়েছিল। ইনসাফের প্রতীক দাড়িপাল্লা কেড়ে নেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধও করা হয়েছিল। আমাদের 11 জন সিনিয়র নেতাকে হত্যা করা হয়েছিল। 1000-এর কাছাকাছি সহকর্মীকে হত্যা করা হয়েছিল। আমাদের অসংখ্য ভাইদেরকে আয়না করে বন্দী বানানো হয়েছিল। আমাদের নেতৃবৃন্দের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল। এর অনেক কিছু অনেক দলের সাথে করা হয়নি, যেটা আমাদের এই দেশের কেউ নয়। আমরা আমাজনের জঙ্গল থেকে বেরিয়ে হঠাৎ করে বাংলাদেশে ঢুকে পড়েছিলাম, এইরকম একটা আচরণ আমাদের সাথে করা হয়েছে। আল্লাহ সাক্ষী, বাংলাদেশের 18 কোটি মানুষ সাক্ষী, বিশ্ববাসী সাক্ষী। তারা তাদের সন্ত্রাসের যাত্রা শুরু করেছিল 2006 সালের 28শে অক্টোবর পল্টন মোড়ে দিনের দুপুরে লগি বইটা দিয়ে মানুষ পিটিয়ে পিটিয়ে হত্যা করার মাধ্যমে। মরা লাশের উপর বসে তারা নাচানাচিও করেছিল। এরা কোন প্রজাতির আমরা জানি না। আল্লাহ তাআলা সেই অবস্থা থেকে জাতিকে মুক্তি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা আশা করেছিলাম শুধু আমরা নই, অন্যান্য রাজনৈতিক দল, আলিম ওলামা, সমাজের সুশীল সিভিল সোসাইটির সদস্য, সাংবাদিক বন্ধুগণ, কাউকে ওরা ছেড়ে কথা বলে। আমাদের আশা ছিল 5 তারিখের পরিবর্তনের পর সকলে এখান থেকে শিক্ষা নেব, কেউ আর জনগণের সম্পদ, ইজ্জত এবং জীবনের দিকে হাত বাড়াবো না। আমাদের আশা কি পূরণ হয়েছে? রংপুরের মানুষ খুবই ভালো, শিক্ষিত এবং ভদ্র, অল্পে তুষ্ট। এই এলাকার মানুষ মোটেই চাঁদাবাজি করে না। এখানেও চাঁদাবাজ আছে? আহারে, তাইলে যাবো কোথায়? এইরকম একটা এলাকায় চাঁদাবাজ আছে। এখানে বিভিন্ন স্ট্যান্ড দখল হয়, এখানেও হয়। এখানে মামলা বাণিজ্য হয়, এখানেও হয়। আমরা ছিলাম সবচেয়ে বড় মজলুম, আমরা তো এরকম মামলা করলাম না। আমাদের করা মামলাতে শত শত আসামি নাই। আমরা আমাদের লোকদেরকে বলেছিলাম, অবশ্যই ন্যায় বিচার পাওয়ার অধিকার সকলের আছে, আদালতের আশ্রয় নেওয়ার অধিকার আছে, কিন্তু সাবধান, একটা নিরীহ মানুষকেও আপনার অভিযোগের তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবেন না। সুনির্দিষ্ট ব্যক্তি ছাড়া যে অপরাধ করেছে কাউকে মামলায় আসামি বানানো যাবে না। আলহামদুলিল্লাহ, আমরা হাজার হাজার মামলা করি নাই। যে কয়টা মামলা করেছি এর মধ্যে 8টা মামলা আছে যেখানে আসামি মাত্র একজন। কারণ ওখানে আমরা দ্বিতীয় কোনো দোষী ব্যক্তি খুঁজে পাইনি, এই জন্য একজনকে আসামি বানিয়েছি। আমরা যাদেরকে আসামি করেছি তাদের কারো কাছ থেকে আমরা চাঁদাবাট্টা উঠাই না। আমরা বলি নাই, হ্যাঁ তোমার নামটা হয়তো ভুলে ঢুকে গেছে, কিন্তু ঢুকে গেছে, এখন বের করতে গেলে কিছু খাজনা দেওয়া লাগবে। কাউকে বলি নাই। এ বাংলাদেশের মানুষ সাক্ষী। আমরা চাই না যে কোনো একটা নিরীহ নিরপরাধ মানুষ কারো প্রতিহিংসার শিকার হয়ে অথবা লোভ লালসার শিকার হয়ে একদিনের জন্য জেলের ভাত খাক, এটা আমরা চাই না।
কারণ 15.5 বছর আমরা দফায় দফায় জেলে দিয়েছি, আমরা জানি জেল কি জিনিস। বিনা অপরাধে আমাদেরকে জেলে পুরা হয়েছে। আমরা জানি যারা অপরাধ না করে জেলে যায় তাদের মানসিক অবস্থাটা কেমন হয়। যেহেতু আমরা নিজেই মজলুম হয়েছি, আমরা কাউকে মজলুম বানাতে চাই না। আমরা কি চাই? আমরা চাই একটি সাম্যের বাংলাদেশ, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, একটি দখলবাজ মুক্ত বাংলাদেশ, একটি আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ। আমরা চাই আমাদের যুব সমাজ যে দাবি নিয়ে, মৌলিক দাবি নিয়ে রাস্তায় নেমেছিল আর চিৎকার দিয়ে বলেছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা চাই সেই ন্যায় বিচারের বাংলাদেশ। এই বাংলাদেশ যারা গড়ার কথা বলবেন তাদের নিজেদের চরিত্র দিয়ে প্রমাণ করতে হবে যে তারা এটার উপযুক্ত। কোন অসৎ দুর্নীতিবাজ তারা যদি অনেক সুন্দর সুন্দর কথা এবং গল্প শোনায়, এদেরকে কখনো বিশ্বাস করবেন না। এরা নির্বাচনে রঙিন স্বপ্ন দেখিয়ে মজার মজার কথা বলে আপনাদেরকে একেবারে দেখবেন যে চৌথাই আসমানে পাঠিয়ে দিচ্ছে। এরা দুঃখবাজ, চিনে রাখবেন। এদেরকে ইয়েস বলবেন না, এদেরকে কি বলবেন? এদেরকে বলবেন তোমাদের জন্য লাল কার্ড। কি কার্ড? সংগ্রামী বন্ধুগণ, দেশ আমাদের সকলের। এই দেশটিতে আমরা 4টি ধর্মের মানুষ বসবাস করি, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। দেশটা একটা ফুলের বাগানের মতো। আল্লাহ যেমন মুসলমানদেরকে পয়দা করেছেন, তেমনি অন্য ধর্মের লোকদেরকেও পয়দা করেছেন। আমরা কেউ আল্লাহর কাছে আবেদন করে এই দেশে পয়দা হইনি, আল্লাহ তার ইচ্ছা মতো পয়দা করেছে। আল্লাহ সকলের রিজেক দাতা, সকলকে সম্মান দেন। আপনার আমার কোনো অধিকার নেই ধর্মের ভিত্তিতে কাউকে আঘাত দেওয়া, কারো ক্ষতি করা, কোনো অধিকার আমাদের নেই। বরঞ্চ আমাদেরকে মিলেমিশে একটা উন্নত মানবিক সমাজ এখানে গড়তে হবে। ধর্ম ছাপিয়ে দেওয়ার বিষয় নয়, ধর্মীয় মানুষের অন্তরের আবেগ দিয়ে গ্রহণ করার বিষয়। অতএব কোরআনের সুস্পষ্ট নির্দেশনা, লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি চলে না। আমরা বাংলাদেশকে ন্যায় ইনসাফের বাংলাদেশ করতে চাই। অনেকে বলে এটার মডেল কি হবে? এটা কি ইরান হবে, না আফগানিস্তান হবে, না এটা বাংলাদেশ হবে। আর যদি মডেল বলে তাহলে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্বীকৃত শাসন, যেটা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীকে উপহার দিয়েছিলেন, যেখানে সকল ধর্ম বর্ণের মানুষের অধিকার নিশ্চিত হয়েছিল, সেই মদিনার মডেল আপনি বলতে পারেন। এর বাইরে আমাদের কাছে কোনো মডেল নাই ভাই। আমরা বাংলাদেশকে আফগান বানাতে চাই না, ইরান বানাতে চাই না, পাকিস্তান বানাতে চাই না, অন্য কোনো দেশ বানাতে চাই না। প্রিয় গর্বের বাংলাদেশকে গর্বের বাংলাদেশ হিসাবে বানাতে চাই। আমরা মিথ্যা কোনো আশ্বাস নির্বাচন সামনে রেখে দিচ্ছি না, দিব না। যা আমরা পারবো না তা আমরা বলবো না, যা আমাদের কর্তব্য বলে মনে করি শুধু তাই বলবো। আমরা কাউকে ভাই বেকার ভাতা দিব না। বেকার ভাতার মানে হচ্ছে বেকারের কারখানা তৈরি করা। আমরা কোনো বেকারের কারখানা তৈরি করি না। আমরা দেশের প্রত্যেকটি সক্ষম নারী পুরুষের হাতকে আমরা দক্ষ হাতে পরিণত করতে চাই। বেকার ভাতা নয়, তাদের হাতে আমরা মর্যাদাপূর্ণ কাজ তুলে দিতে চাই। সে বুক ফুলিয়ে বলবে, আমি কোনো কারো দয়ার দানে চলতে চাই না, আল্লাহর দেওয়া মেধা এবং যোগ্যতা খাটিয়ে আমি সম্মানের সাথে বাঁচতে চাই। এইভাবে যখন প্রত্যেকটি নারী পুরুষ দক্ষ হয়ে উঠবে, আত্মবিশ্বাসী হয়ে উঠবে, সেই দিনই
বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানো একটা বাংলাদেশ গোটা বিশ্ব দেখতে পাবে ইনশাআল্লাহ। আমরা ওই দেশটা করতে চাই। অনেকে বলে মা বোনদের কোনো স্পেস থাকবে, আপনারা যেখানে কাজ করবেন, দেশ চালাবে। আচ্ছা, মা বোন নাই কার কার ঘরে একটু হাত তুলেন তো দেখি। ওরে বাবা, ঘরের ভিতরে চলতে পারেন তো মাঝে চলতে পারেন? ঘর আপনার চলে না নারী ছাড়া, সমাজও আপনার চলবে না নারী ছাড়া। নারীদের কিছু কর্মক্ষেত্র আছে, এটা আপনি পারবেন না, আমিও পারবো না। আমার মায়ের, আমার মেয়ের, আমার বোনের, আমার স্ত্রীর কিছু কিছু বিষয় আছে, এটা নারীদের জন্য ডেজিগনেটেড, এটা পুরুষের দ্বারা হবে না। সেই কাজ কে করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় প্রত্যেকটি যুদ্ধে নারীরা অংশগ্রহণ করেছেন। যুদ্ধের চাইতে কঠিন কোনো কাজ আছে? সেই কাজে যদি সম্মানের সাথে নারীরা দেশপ্রেম বুকে নিয়ে অংশগ্রহণ করতে পারেন, তাহলে দেশের প্রত্যেকটি সেক্টরে আমার মা বোনেরাও কাজ করবেন ইনশাআল্লাহ। এখানে আমরা দেখব না কোন নারী কোন ধর্মের, এখানে দেখব কোন মা বোনটি কোন যোগ্যতা, তার যোগ্যতা অনুযায়ী সম্মানের সাথে তার হাতে কাজ তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা এখানে আমাদের প্রিয় দেশ এবং জাতিকে আর টুকরা টুকরা করতে চাই না। আমরা সাম্যের এবং ঐক্যের আওয়াজ নিয়ে আপনাদের দুয়ারে এসেছি। আপনারা কি দেশকে বিভক্ত করতে চান? জাতিকে বিভক্ত করতে চান? চান না? তাহলে আমাদের ঐক্যের এই আহ্বানে আসুন, আপনারা সাড়া দিয়ে আমাদেরকে, আমাদের হাতকে আপনারা শক্তিশালী করুন। আমরা বলেছি নির্বাচন পরবর্তী আল্লাহ তাআলা যদি আমাদেরকে আপনাদের, আল্লাহ তাআলা তার মেহেরবানিতে আপনাদের ভোটের মাধ্যমে এই দেশ সেবার সুযোগ দেন, সরকার গঠনের সুযোগ দেন, এবার যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন আমরা তাদেরকে আহ্বান জানাবো, আসুন আসুন 5টা বছর অন্তত দেশটা এক হয়ে চালাই। তবে 3টা শর্ত মেনে আসতে হবে। নাম্বার 1, প্রথম শর্ত হচ্ছে নিজেরা কোনো দুর্নীতি করবেন না এবং কোনো দুর্নীতিবাজকে বগলের নিচে আশ্রয় দেবেন না। নাম্বার 2, সমাজের সকল মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে। ন্যায় বিচারকে প্রভাবিত করার দুঃসাহস কেউ দেখাবেন না, রাজনৈতিক প্রভাব খাটাতে পারবেন না। বিচারকে তার আপন গতিতে চলতে দিতে হবে এবং বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করে দেওয়া হবে, যাতে অর্থের বিনিময়ে নয়, ন্যায্যতার ভিত্তিতে একজন মানুষ যেন ন্যায় বিচার পায়। এখানেও কে গরিব কে ধনী কে কোন ধর্মের এটা দেখার কোনো সুযোগ নেই। সমাজের কে কোন চেয়ারে বসে আছেন ওইটাও দেখার কোনো সুযোগ নেই। যে অপরাধে সাধারণ একজন মানুষকে শাস্তি দেওয়া হবে, আইনের আওতায় আনা হবে, একই অপরাধ যদি দেশের প্রেসিডেন্ট করেন তিনিও রেহাই পাবেন না। এর নাম হচ্ছে ন্যায় বিচার। কারো জন্য আপনার বিচার আর কারো জন্য ইম্পিউনিটি, দায়মুক্তি, এর নাম বিচার নয়, এটা বৈষম্য। বিচারের উপরে জুলুম, আমরা সেই বিচারের উপরে জুলুম মানব না। 3 নম্বর শর্ত, 54 বছরের বস্তা পচা রাজনীতি যা বাংলাদেশকে দিয়েছে ভালো, আমরা ওই বস্তা পচা রাজনীতি আর চাই না। যেই রাজনীতি তার নেতা নেত্রীকে চোর বানায়, লুটেরা বানায়, সন্ত্রাসী বানায়, ফ্যাসিস্ট বানায়, ওই রাজনীতি আর আমরা দেখতে চাই না। ফ্যাসিবাদ যাতে আর ফিরে না আসে, দুর্নীতিবাজরা আর যাতে সমাজে চলাফেরা করতে না পারে, এমন একটা দেশ এবং সমাজ গড়ার জন্য দেশবাসী মুখী আছে। বিশেষ করে রক্ত দিয়ে লড়াই করা যুবকরা যুবতীরা মুখী আছে। আমরা তাদের কাছে ওয়াদাবদ্ধ, তোমাদের সেই আকাঙ্ক্ষা পূরণে লড়াই যতদিন চালিয়ে যেতে হয় আমরা প্রস্তুত। এ লড়াই থামবে না। এ লড়াই তখনই পূর্ণতা পাবে যখন জনগণের এবং বিশেষ করে আমাদের যুব সমাজের আকাঙ্ক্ষা পূরণ হবে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, এই 3 শর্তে যারা
দেশ গড়ার কাজে অংশ নিতে চাইবে, আমরা তাদেরকে বলবো মোস্ট ওয়েলকাম, আসেন, সবাই মিলে আমরা আগামীর বাংলাদেশটা গড়ে তুলব, স্বপ্নের বাংলাদেশটা গড়ে তুলব। এবার আসেন, জাতীয় পর্যায়ে তো অনেক কিছু বললাম, রংপুরের ব্যাপারে কি বলা যায়? এখানকার মানুষ খুবই ভালো, এত ভালো যে নিজের দাবিটাও ভালো করে বলে না, এত ভদ্র, নিজের দাবি আদায়ে মজবুত লড়াইও করে না। তাই বলে কি রংপুরের মানুষ আমাদের সৎ ভাই? না, আমরা পরস্পর ভাই ভাই। কিন্তু 54 বছর কি আচরণ করা হয়েছে রংপুরবাসীর সাথে, এর সাক্ষী আপনারা, আমি নই। রংপুর এই বিভাগ কি অপরাধ করেছে? বাংলাদেশের শস্য ভাণ্ডার এই উত্তরবঙ্গ, কিন্তু এই শস্য যারা ফলায় তাদের মুখের দিকে তাকানোর কোনো দায়িত্ব কি সরকারের নাই? যদি থেকে থাকে তাহলে প্রতি বছর বর্ষা আসার সাথে সাথে এই এলাকার মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে কেন? তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র, আর একটা কি জানি, করতোয়া না, হ্যাঁ, করতোয়া, এই যে নদীগুলো, এগুলো আল্লাহর দান, বিশাল নিয়ামত, কিন্তু দশকের পর দশক এই নদীগুলোর উপরে অত্যাচার করা হয়েছে, এগুলাকে জীবন দিয়ে রাখা হয়নি। বাজেট বরাদ্দ হয়েছে, নদীর বালু উপরে উঠে নাই, টাকা পকেটে ওদের পেটে চলে গেছে। যার কারণে আজকে যখন ঢাকা থেকে আসছিলাম, উপর থেকে দেখলাম এত নদী নয়, এক একটা বিশাল মরুভূমি। এই নদীকে জীবন ফিরিয়ে দিতে হবে। নদী জীবন ফিরে পেলে উত্তরবঙ্গ জীবন ফিরে পাবে ইনশাআল্লাহ। তাই তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের পুরো বিকল্প নাই। কার ভালো লাগলো আর কার লাগলো না এগুলা দেখার আমাদের সময় নাই। আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেন, আমরা কথা দিচ্ছি উত্তরবঙ্গের সর্বপ্রথম আমরা ওখানেই কুদাল দিয়ে কূপ দিব ইনশাআল্লাহ। ওটাই আগে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এই তিস্তাকে জীবন দেওয়ার মাধ্যমে গোটা উত্তরবঙ্গকে আমরা জীবন্ত করে তুলব ইনশাআল্লাহ। এইখানে তিস্তা মহাপরিকল্পনা যখনই বাস্তবায়ন হবে তখন অনেকগুলো উন্নয়নের দুয়ার খুলে যাবে। আমরা ইনশাআল্লাহ জায়গায় জায়গায় এগ্রোবেসড ইন্ডাস্ট্রি গড়ে তুলব। আপনাদের পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে, পণ্য সংরক্ষণের যথাযথ ব্যবস্থা করা হবে। ফলমূল যা ফলে উত্তরবঙ্গে তা দিয়ে সারা বছর বাংলাদেশের মানুষ আনন্দে খেতে পারত, কিন্তু এগুলো সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই বলে খুব তাড়াহুড়া করে পচে গলে অথবা বিক্রি করে সব শেষ হয়ে যায়। আমরা এই যন্ত্রণা থেকেও উত্তরবঙ্গের আমাদের চাষি কৃষক ভাইদেরকে বের করে আনতে চাই। এখনো মান্দাতার আমলের কৃষি ব্যবস্থা এখানে চলবে কেন? যুগ বহুদূর এগিয়ে গিয়েছে। আমরা আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি শিল্পের বিপ্লব ঘটাবো ইনশাআল্লাহ। এই বিপ্লব শুধু উত্তরবঙ্গের ভাগ্য তুলে দিবে না, এই বিপ্লব বাংলাদেশের 58 কোটি মানুষের কপাল তুলে দেবে। আমরা উত্তরবঙ্গকে কৃষি বিপ্লবের রাজধানীতে পরিণত করতে চাই। এর জন্য কৃষি প্রযুক্তি ভিত্তিক বিশ্ববিদ্যালয় করতে হয়, তাই করা হবে ইনশাআল্লাহ। ইন্ডাস্ট্রি স্থাপন করতে হয়, সেইটা করা হবে। সরকারি, বেসরকারি এবং যৌথ উদ্যোগ সব কিছুতে যদি আমরা সেই উদ্যোগ নিতে পারি, বিদেশিরাও এখানে বিনিয়োগ করতে আসবে। এরকম যখন ইন্ডাস্ট্রিয়াল বেস হয়ে যাবে, আর উত্তরবঙ্গের মানুষকে ছোট্ট একটি চাকরির জন্য পেরেশান হয়ে ঢাকার দিকে ছুটতে হবে না। উত্তরবঙ্গই ঢাকার ফ্যাসিলিটি ঘরে ঘরে এনে দেবে। আমরা চাই না উত্তরবঙ্গ আর বঞ্চিত থাকুক। বলবেন যে এরকম তো যুগে যুগে অনেকেই বলেছে, আপনারা যে কথা রাখবেন তার নিশ্চয়তা কি? আমরা 5 আগস্ট বলেছিলাম আমরা কথা রাখবো, এই জাতি আমরা মজলুম, কিন্তু আমরা কারো উপর থেকে প্রতিশোধ নিব না।
আল্লাহর কসম একটা মানুষের দিকে আমরা হাত বাড়াইনি। আমরা কি কথা রেখেছি? আমরা বলেছিলাম আর্থিকভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, কিন্তু তাই বলে আমরা চাঁদাবাজি করব এটা হবে না। আমরা কি চাঁদাবাজি করেছি? আপনাদের সাথে দেওয়া কথা আমরা রক্ষা করেছি। আমরা বলেছিলাম আমরা মামলা বাণিজ্যে নামবো না, আমরা নামি নাই। ইনশাআল্লাহ আমরা কথা রাখবো। আমাদের দুইজন ভাই মাত্র 5 বছরের জন্য 3টা মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন। সততা, স্বচ্ছতা এবং দক্ষতার সাথে তারা সেই মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন। তারা সৎ ছিলেন, তারা স্মার্ট ছিলেন। তাদের দিকে কেউ আঙ্গুল তোলার সাহস করে না যে এই মন্ত্রণালয়ে অপরাধ হয়েছে অথবা এখানে স্বজনপ্রীতি করা হয়েছে, এটা বলার সাহস কারো হয় না। কেন জানেন? তারা আল্লাহকে ভয় করতেন। আমরা যে কথাগুলো আপনাদেরকে বলছি, আমাদের সবগুলা কথার সাক্ষী হয়ে যাচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আমরা সেই আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করে আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদের সাথে পরামর্শ করে উত্তরবঙ্গকে নতুনভাবে সাজাবো ইনশাআল্লাহ। এই সাজানোর কাজে আপনারা জান প্রাণ দিয়ে, ভালোবাসা দিয়ে আমাদেরকে কবুল করবেন আলহামদুলিল্লাহ। এবার আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আপনারা চিনেন, সেই চেনা মানুষগুলোকেই আবার আপনাদের কাছে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। রংপুর 1 নম্বর আসন থেকে আমাদের ভাই রায়হান সিরাজি, তাকে আমরা তার হাতে দাড়িপাল্লা ইনসাফের প্রতীক তুলে দিয়েছি। আপনারা দাড়িপাল্লায় ভোট দিবেন? দাড়িপাল্লাকে বিজয়ী করবেন? আপনারাই কয়জন ভোট দিলে হয়ে যাবে? ঘরে ঘরে জনে জনে আওয়াজ তুলতে হবে যে ইনশাল্লাহ এবার হবে দাড়িপাল্লা। এই আওয়াজ তুলতে পারবেন? ইনশাল্লাহ আপনাদেরকে মোবারকবাদ। কি ভাই পাল্লা নাই? কোথায় পাল্লা? কোথায় পাল্লা? কোথায়? একটা দিয়ে আল্লাহ, ঠিক আছে, আমরা অপচয় করি নাই, মাত্র একটা দিয়ে সবাইকে আমরা কভার করবো ইনশাআল্লাহ। তারপরে রংপুর 2, কোথায় রে ভাই? কোথায় কোথায় তালিকা কোথায়? এখানে তো নাই। রংপুর 2 রংপুর 2 আমার নেতা, আমার ভাই, মজলুম জননেতা, যাকে শেখ হাসিনা ফাঁসি দিতে চেয়েছিল। ওগো আল্লাহ, তুমি তারে রাখো, তারে মারার শক্তি কারো না। রব্বুল আলামিন, তুমি যখন তাকে রেখেই দিয়েছো, তখন মানুষের খেদমত করার, সেবা করার, দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগটাও তুমি দান করো। আমরা আমাদের ভাইয়ের হাতে পাল্লা তুলে দিলাম। আপনারা কি এই পাল্লার পক্ষে থাকবেন? আপনাদেরকে মোবারকবাদ। বিজয় ঘরে নিয়ে 12 তারিখ ফিরবেন, এর আগে না ইনশাআল্লাহ। তারপরে রংপুর 3, এই শহর এবং সদর নিয়ে যে আসন, সেই আসনে আমাদের সম্মানিত ভাই, বিশিষ্ট শিক্ষাবিদ, আপনারা সকলেই তাকে চিনেন, জনাব মাহবুবুর রহমান বেলাল। আমরা তার হাতেও পাল্লা তুলে দিলাম আলহামদুলিল্লাহ। শিবিরের সাবেক নেতা, জামাতে ইসলামীর মহানগরী আমির, জেলার আমির, অঞ্চলের আলহামদুলিল্লাহ সদস্য, কেন্দ্রের নেতা, সব কিছুই তিনি আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বাস করি তিনি রংপুরবাসীর মজবুত কণ্ঠ হিসেবে সংসদে তুফান তুলবেন ইনশাআল্লাহ। এরপরে রংপুর 4, আপনারা জানেন আমরা 10টি দল একত্রিত হয়ে 10 মিলি করি কাজ। তাতেই আছে ভালোবাসা, তাতেই আছে লাভ। এবং দেশবাসীকে আমরা একত্রিত করার জন্য এই পক্ষের ডাক দিয়েছি। সেই 10টি দলের গুরুত্বপূর্ণ একটি দল হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। এই পার্টির সদস্য সচিব আপনাদের সন্তান, আমরা তার হাতে এবার শাপলাকলি তুলে দিচ্ছি। মার্কা একটাই, যেখানে পাল্লা ওখানে পাল্লা, সবাই পাল্লা। যেখানে শাপলাকলি ওখানে সবাই আমরা শাপলাকলি। তো এই আসনে আমরা সবাই শাপলাকলি ইনশাআল্লাহ। আরো বিজয় নিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। এরপরে রংপুর 5, আরেক মজলুম নেতা, দীর্ঘদিন জেলে ছিলেন,
আপনারা তাকে চিনেন, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব বিশিষ্ট শিক্ষাবিদ জনাব গোলাম রব্বানী। তার হাতে আমরা ইনসাফের প্রতীক এই দাড়িপাল্লা তুলে দিলাম। আপনারা দাড়িপাল্লাকে কবুল করলেন, আলহামদুলিল্লাহ। এ বিজয় ঘরে নিয়ে আমরা ফিরবো ইনশাআল্লাহ তাআলা আজিম। তারপরে রংপুর 6 বিশিষ্ট আলেমে দ্বীন, আপনাদের সকলের পরিচিত মুফাসসিরে কুরআন জনাব ভাই নুরুল আমিন, তাকে আমরা দিয়েছি 6 নম্বর আসনে। এই আসনটি রংপুরবাসীর মুখ থেকে একবার হাইজ্যাক হয়ে গিয়েছিল, আবার রংপুরবাসীর বুকে ফিরে আসবে ইনশাআল্লাহ। ইনসাফের প্রতীক দাড়িপাল্লায় ভর করে আসন রংপুরের কাছে ফিরে আসবে, বাইরের কারো কাছে যাচ্ছে না। আমরা তার হাতে সেটা তুলে দিলাম। আপনারা তারও বিজয় ঘরে নিয়ে আল্লাহর পর ভরসা করে লড়াই করে যাবেন এবং ঘরে ফিরবেন ইনশাআল্লাহ। 6টা আসনই তো নাকি? আলহামদুলিল্লাহ, সবাইকে মোবারকবাদ। এখানে আমাদের সঙ্গী অনেক বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ আছেন, সকলের বক্তব্য শুনতে পারলে খুবই ভালো লাগতো। অনেকে হয়তো বক্তব্য দিয়েছেন, অনেকে দিতে পারেননি। যারা পারেননি তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি। আর কিছু না, শেষ একটা খাবার নিয়ে যেতে হবে না? দাড়িপাল্লা যখন সমঝিলেন তখন গণভোট কি করবেন আপনারা? গণভোটে কি বলবেন? গণভোটে হা বলবো ইনশাআল্লাহ। জোরে বলেন, কি বলবেন? ফ্যাসিবাদের বিরুদ্ধে হা, চাঁদাবাজের বিরুদ্ধে হা, অপশাসনের বিরুদ্ধে হা, দুর্নীতির বিরুদ্ধে হা, অবিচারের বিরুদ্ধে হা, আধিপত্যবাদের বিরুদ্ধে হা, বাংলাদেশের পক্ষে হা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ, 10 দলীয় ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।